জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। একদিন বাড়িয়ে বৃহস্পতিবারও দুর্গাপূজার ছুটি থাকবে। সে সাথে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণও দেবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। রাজধানী সহ সারা দেশে দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মইনুল হাসান। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। দুর্গোৎসব ঘিরে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পরিষদের বিশেষ অভিযানের মহড়া করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট। ঢাকা মহানগরে এবছর 253টি মণ্ডপে পূজা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরীর 15টি স্থানে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষেধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। ঢাকা মহানগরীতে এবছর 253টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ সময় অস্থিতিশীল বাজার পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। পরে কৃষি গবেষণার কাজে ব্যবহৃত কৃষি উপকরণ ও পণ্যের স্টল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কর্মকর্তাদের সঙ্গে। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ বেড়েছে 9.65%। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ নিয়ে সবশেষ জরিপ তুলে ধরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 2টির বেশি বাঘ আছে সুন্দরবনে। আরও বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থানীয় পরিবেশে কী মাত্রায় দূষণ ছড়াচ্ছে তা পুনরায় যাচাই করা হচ্ছে। সুন্দরবনকে রক্ষার পাশাপাশি সুন্দরবনের পর্যটকদের নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এখন সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে
কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। যে শুধু সুন্দরবন না, সুন্দরবন বাঁচাতে হবে কারণ এটা বৈশ্বিক ঐতিহ্য, পাশাপাশি আমরা কিন্তু শালবন বাঁচানোরও উদ্যোগ গ্রহণ করেছি। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে 31 অক্টোবর পর্যন্ত। এতে পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়ের সব পর্যটন কেন্দ্র। পূজা কঠিন চিবর দান অনুষ্ঠানকে ঘিরে হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল করেছেন পর্যটকরা, যাতে ক্ষতির মুখে পড়েছে এসব অঞ্চলের পর্যটন খাত। এরই মধ্যে বেশিরভাগ পর্যটন ছেড়ে গেছে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বেশিরভাগ হোটেল মোটেল। এদিকে পার্বত্য 3 জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনার পর কক্সবাজারে বাড়ছে হোটেল মোটেল বুকিং। পূজার ছুটিতে অন্য বছরের তুলনায় এবারে বাড়ছে পর্যটকদের সংখ্যা, তাই আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা। এর আগে পাহাড়ে ঘটা বেশ কিছু সহিংসতার ঘটনায় পার্বত্য 3 জেলায় ভ্রমণে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন। রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী পলক, সাবেক সাংসদ হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনে থাকা আওয়ামী লীগ দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই। দুয়ের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আবার ফিরলে দেশ বদ্ধভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের ভালোর জন্য যৌক্তিক সময় নির্বাচন অনুষ্ঠানে জোর দেন বিএনপির যুগ্ম মহাসচিব। সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় ষড়যন্ত্র, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে বিচার বিভাগ সংস্কার কমিশনের দ্বিতীয় বৈঠক। সভাপতিত্ব করেন কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। বৈঠক শেষে এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, চলে যাচ্ছি সেখানে। আমাদের রিকমেন্ডেশন থাকবে, এটার সঙ্গে আরো বড় বড় ইস্যু ইনভলভ আছে, যে কেন এত মামলা চলেছে। আমাদের সুপ্রিম কোর্ট গার্জিয়ান অফ দি জুডিশিয়ারি, হেড অফ দি জুডিশিয়ারি, ওনারা দেখতেছেন। আমরা রিফর্মস কমিশন হিসেবে আমরা যে প্রস্তাব রাখবো, স্পেসিফিক্যালি এই পয়েন্টে আমাদের রাখতে হলে আর একটু স্টাডি করতে হবে, সময় নিতে হবে। একদিনে একটা সেশনে বলা সম্ভব না আর কি। তবে হ্যাঁ, যে ডিলে এবং আপনার ব্যাকলগ, এটা বেসিক্যালি এইভাবে আমরা আইন অঙ্গনে এই দুটো টার্ম ইউজ করি, ডিলে অ্যান্ড ব্যাকলগ। ওটা আমাদের অন অফ দি ইস্যুস থাকবে আর কি। স্যার, আপনারা এখন তো কমিশনে কিন্তু আপনারা বিচার বিভাগের সাথে দীর্ঘদিন জড়িত। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, যদিও সরকারের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন আসে নাই বলেছেন, স্যার বলেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে আলোচনা, সেখানে আপনারা প্রায়োরিটি কি ঠিক করেছেন, কোনো নির্দিষ্ট করেছেন কিনা যে বিষয়টাকে বিচার বিভাগের জন্য বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, এমন কোনো প্রায়োরিটি আপনারা ঠিক করেছেন কিনা? এটা আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি ইন্ডিকেশন দিলেন যে আমরা প্রথমেই বলেছি আপনাদের, আমরা জনসাধারণের সুখ সুবিধাটা দেখবো। আমরা এখন ধরেন একটা মামলার
প্রসেস যে আরম্ভ হয়, মামলাটা আপনারা কোর্টে ফাইল করেন, তার সমন যায় বিবাদীর কাছে, বিবাদী পেলে এটার উত্তর দেয়, তারপরে মামলার আরম্ভ হয়। এখন মামলা ফাইলিংয়ের পরই এই যে সমন জারিটা, এটা একটা বেদনাদায়ক প্রসেস। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এটার কারণ দুদিকে আছে, বাদী পক্ষের যারা আছে ওরাও এর জন্য দায়ী, আদালতও দায়ী, আর বিবাদী পক্ষ তো থাকেই যাতে আমি না নিয়ে যতদিন দেরি করতে পারি। আমরা এটা কীভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব, এবং আমরা এই নিয়ে একটা প্রিলিমিনারি প্রাথমিক আলাপ আলোচনা আমরা করেছি। এখন দেখা যাক ভবিষ্যতে আরও স্টাডি করে এটা কিভাবে আমরা সমঝোতায় নিয়ে আসতে পারি। আমরা এটা করব, এই বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি চলি, কোনো ইয়ে নেই। গ্রাম দেশে যে আসে সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। আর যদি সম্ভব হয়, আমাদের দেশের যদি আর্থিক অবস্থা যদি ভালো হয়, দেশের আর্থিক যদি অবস্থা ভালো হয়, তো সরকার কেন করবে না। শেষ করছি এখন চারদিক।